বাংলাদেশের পুঁজিবাজারে দুইবার মহাধস বা বাবল হয়েছিল। আমরা যদি বলি যে একটি হয়েছিল 1996 সালে এবং অপরটি হয়েছিল 2010 সালে, এবং এই দ্বিতীয় দফার ধসের পর একটি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য পুঁজিবাজারের অপরাধগুলো দ্রুত বিচারের জন্য একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। এবং গত এক দশকে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে কোনো মামলা আসেনি। এখন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন একটি দাবি জানিয়েছে এবং তারা বলছে যে আইনি জটিলতার কারণে মামলা করতে ব্যর্থ তারা। আর এসব নিয়ে আমাদের আজকের তালিকাতার বিষয় আইনি জটিলতায় বন্দী বিএসএসসি। আলোচনা করতে আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন জ্যেষ্ঠ আইনজীবী এবং কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম, এবং আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তালিকাতার আয়োজনে। আমি একটু শুরুতেই যেতে চাই এবং যে বিষয়টি নিয়ে আমরা বলছিলাম যে গত এক দশকে এখানে কোনো মামলা আসেনি, অর্থাৎ যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেখানে কোনো মামলা আসেনি। আসলে কেন আসেনি, এখন কি পর্যায়ে আছে, এই প্রশ্নটি আমি শুরুতে একটু করতে চাই জনাব ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে। দেখেন, আমি পরিসংখ্যান সম্বন্ধে জানি না যে কোনো কেসই আসে নাই। এটা কেন আসে নাই, এটা আনলাইকলি, এটা আমি আউট অফ টাচ বাজারের সাথে। তো জয়ীপের পরিপ্রেক্ষিতে এই আদালতটা করা হয়েছিল যে যখন কোনো ক্রিমিনাল প্রসিডিংস করতে চায় এসএসসি, কোনো নিজেরা করতে পারে না, এটা আদালতে যেতে হয়। আবার যখন কোনো ফাইন্যান্সিয়াল পেনাল্টি করে সেটা এসএসসি নিজেই করতে পারে, কিন্তু সেক্ষেত্রে যাকে পেনাল্টি করা হলো সেও আদালতে যেতে পারে। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে এটা দীর্ঘসূত্রতা জন্ম দেয়, কারণ স্বাভাবিকভাবে আদালতে হাজার হাজার কেস পেন্ডিং থাকে এবং একটা কেস এসএসসির কেস গেলে সেখানে একটা দীর্ঘ সময় নাই পেন্ডিং থাকে কেসগুলো, সেটা নিষ্পত্তি হতে অনেক সময় নেয়। এর ফলে যারা ম্যানিপুলেটর তারাও এটা গ্রাহ্য করে না এবং বাজারের উপরে কোনো এটা এই যে এসএসসি অ্যাকশন এটা কোনো প্রভাব পড়ে না। এই চুক্তিতে মনে করা হয়েছিল যে যদি একটা আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয় তাহলে দ্রুত এই মামলাগুলো নিষ্পত্তি হবে এবং হয়তো এর ফলে ম্যানিপুলেশনের টেন্ডেন্সিটা কমে যাবে এবং বাজারে এর একটা শুভ প্রভাব পড়বে। কিন্তু এই ট্রাইব্যুনালে যে কোনো কেসই আসে নাই গত 12 বছরে, এই পরিসংখ্যানটা আমার জানা নাই এবং এটা হয়তো এসএসসি বলতে পারবে কি ঘটনা। যে আমি একটু জনাব মাসুম আপনার কাছে জানতে চাচ্ছি, এখানে বেশ কিছু আইনি জটিলতার কথাও আমরা শুনেছি। আপনি কি একটু বলবেন যে আইনি জটিলতাগুলো আসলে কি কি আছে এবং এটি নিষ্পত্তিতে কেন এত সময় সাপেক্ষ? আসলে এটার মেইন পারপাসটা ছিল কিন্তু যখন 1996 এবং 2010-এ যখন ধস হয় তখন এডিবির রেকমেন্ডেশনে এই আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর সেটার সেকশন 25 এবং 25B, যেখানে অ্যাসারশন হয় 2012-এ এবং 2015-এ এই ট্রাইব্যুনালটা ফর্ম করা হয়। এবং সেই ট্রাইব্যুনাল ফর্ম করার পরে যেটা হলো, ওই যে ইনসারশনটা করে 25 এবং 25B-তে, সেখানে বলা হলো যে কোনো কোর্ট তাকে যদি কগনাইজেন্স নিতে হয় তাহলে রাইটিং রিপোর্টের বেসিসে নিতে হবে, কিন্তু কগনাইজেন্স কোন কোর্ট নিবে সেইটা বলা নাই, কিন্তু বলা আছে ট্রায়াল করবে সেশন কোর্ট, এবং সেশন কোর্টের যদি ম্যাটার থাকে সেই ম্যাটারটা স্পেশাল ট্রাইব্যুনালে ওন মোশন নিজে ইচ্ছা করে অথবা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অ্যাপ্লিকেশন বেসিসে পাঠিয়ে দিতে পারে। যখন এই অ্যামেন্ডমেন্টটা করে তখনই তাদের এটা উচিত ছিল স্পেসিফিকলি বলে দেওয়া, কিন্তু তারা না বলে দেওয়ার কারণে যেটা হলো, আমাদের ক্রিমিনাল প্রসিডিউর কোড এখানে অ্যাপ্লিকেশন হচ্ছে এবং যার ফলে সেকশন 190 অনুযায়ী এইটা ওই যে ম্যাজিস্ট্রেট কগনাইজেন্সটা নেওয়ার পরে যেহেতু বলা আছে আইনে ট্রায়াল করতে হবে সেশন কোর্ট, সেই জন্য যখন ট্রায়ালের ইয়েতে আসে সেই স্টেজে এই সেশন কোর্ট পাঠিয়ে দেয়, সেটা হলো আমাদের স্পেশাল ট্রাইব্যুনালে। এখানে যেটা হয়েছিল 27 কেসেস ফাইল হয়েছিল এই 96 এবং 2010-এ, এরপরে আর কোনো ধরনের মামলা এখানে ফাইল হয়নি।
এখন একটা স্পেশালি নর্মালি যদি আপনি একটা জিনিস দেখেন যে আমরা কোন সময় এই কোর্টে আসি, জেনারেলি যেটা হলো যে কোনো ধরনের সেকশন 17-এর যদি অফেন্স হয়, যেটা যে কোনো ধরনের ফ্রড বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যদি, যেটার পানিশমেন্টটা সেকশন 24-এ আছে, যে প্রায় 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথা। এখন এই অপরাধটা যখন হয়, এখন এই অপরাধটা যে কোনো অপরাধী হতে পারে। এটা হতে পারে আপনি প্রসপেক্টাসে ফলস ইনফরমেশন দিয়েছেন, আপনি ইনসাইডার ট্রেডিং করছেন, আপনি ধরেন ওই যে 30% যাদের মেনটেন করার কথা মেনটেন না করে তারা উইদাউট নোটিশ তারা বিক্রি করে দিল। তারপরে দেখা যাচ্ছে যে কোম্পানির রেগুলার দেখাচ্ছে ইপিএস, অ্যাকচুয়ালি আর্নিং হচ্ছে না, কোম্পানি বন্ধ। এই যত ধরনের ফ্রড, এই ফ্রড আপনি তাদের এগেনস্টে একটা ইনকোয়ারি করবেন, একটা রিপোর্ট হবে, এবং সেই রিপোর্টের বেসিসে আপনি কিন্তু মামলা ফাইল করতে পারেন। কিন্তু আমরা যেটা দেখি, তারা কিন্তু সেই মামলা ফাইল না করে আপনি দেখবেন যে ওই এজিএম করেনি, তাকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছে, কোম্পানি বন্ধ, তাকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছে। কেন জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছেন যখন, তখন তো এটা বিনিয়োগকারীরা সাফারার হচ্ছে, কারণ 100 টাকার দাম এটা পড়ে 20 টাকা বা 22 টাকা বা 10 টাকা হয়ে যাচ্ছে, কিন্তু কোম্পানির তো কোনো কিছু হলো না। তাহলে আপনি কেন কোম্পানিকে অ্যাকাউন্টেবিলিটি করেন না? যেই কোম্পানি তার আইদার নেগলিজেন্স হতে পারে বা ম্যানিপুলেট করে সে প্রাইস আপ করে বা ইপিএস বাড়িয়ে দেখিয়ে পরে তার ওই ইপিএস আর শো করছে না, বা কোম্পানি বন্ধ তারপর ইপিএস দেখাচ্ছে, বা এই যে রেগুলার বেসিসে আপনি দেখবেন যে কোয়ার্টার বেসিস ইপিএস, তারপরে নেট অ্যাসেট ভ্যালু দেখাচ্ছে পজিটিভ, তারপরে ডিভিডেন্ড অনেক সময় দেখা যাচ্ছে, কিন্তু পরে দেখা যাচ্ছে যে 5টি ব্যাংক আমাদের যে বন্ধের কি বলে আপনার মার্জারে গেল, অথচ বিনিয়োগকারীরা কিচ্ছু পেল না। তাহলে এইটার জন্য যারা দায়ী, এটার জন্য কি কোনো ইনকোয়ারি করা হয়েছে? এবং ইনকোয়ারি করে তাদের এগেনস্টে সেকশন 17-এ তো তারা এলিগেশন আনতে পারতো এবং তাদের এগেনস্টে তো ক্রিমিনাল মামলা করতে পারতো। কিন্তু যেটা হয়, কোম্পানির এগেনস্টে কিছু হচ্ছে না, যারা করছে সাফারিংসটা হচ্ছে কারা? বিনিয়োগকারীরা। তাহলে বিনিয়োগকারী, আপনি যখন এটাকে জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দিচ্ছেন, সাফারার কে? বিনিয়োগকারী, কারণ এটা প্রাইস তো আপের থেকে ডাউন হচ্ছে। তাহলে আপনার তো করতে হবে মেইনলি অ্যাকাউন্টেবল করতে হবে যারা এই ম্যানিপুলেশনের সাথে ইনভলভ ছিল, নট অনলি জাস্ট সেকেন্ডারি মার্কেট, এই যে প্রাইমারি মার্কেট বা এইটা টোটাল কত ধরনের অফেন্স হচ্ছে, সব অফেন্সে যদি আপনি একেবারে স্পেসিফিকলি যেটার ইফেক্টটা যদি সেকেন্ডারি মার্কেটে পড়ে এবং সেকেন্ডারি ইনভেস্টররা যদি ফেস করে, সেটা তো হবে না। আপনাকে সেইটার সাথে সাথে যারা এই কোম্পানির স্পন্সর, যারা এটার সাথে ইনভলভ ছিল, তাদেরকেও আপনাকে অ্যাকাউন্টেবল করতে হবে। অনলি দেন এটার প্রপার অ্যাপ্লিকেশনটা হবে। যে আমরা একটু এই প্রশ্নের উত্তরটাই আমরা একটু নিব, যে কেন তাদের যারা আসলে যারা ম্যানিপুলেট করছে তাদের সাথে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। জনাব ফারুক আহমেদ, আপনি কি একটু বলবেন, বা জনাব এম এম মাসুম যে বিষয়টি তুলে ধরলেন, এই প্রশ্নের একটু উত্তর চাই আপনার কাছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে দীর্ঘ 12 বছর ধরে আইনে যে জটিলতার কথা বলা হয়, এই জটিলতা সমাধান করতে হবে। প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। যদি কোনো আইনত জটিলতার সৃষ্টি হয়, তাহলে সেই জটিলতা তো রিমুভ করতে পারে। এই ব্যাপারটা এসএসসি তাহলে উচিত ছিল মিনিস্ট্রি অফ লর সঙ্গে টেক আপ করতে, যাতে করে যে সমস্যাটা আছে এই সমস্যাটা কোনো একটা অ্যামেন্ডমেন্ট করে এটা সমাধান করা যায়। তো এটা তো সমাধান করতে হবে। সমাধান না করে যদি আমরা 12 বছর ধরে চুপ করে বসে থাকি এবং ওই আদালতটা নিষ্ক্রিয় হয়ে থাকে, তাহলে এটার দায়িত্ব তো কারোর উপর বর্তাবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে একটা আদালত চলছে কিন্তু পাবলিক মানিতে, মানে ট্যাক্স পেয়ার্স মানি। সেই আদালতটা যদি 12 বছর ধরে জাস্ট বসে থাকে কোনো টেকনিক্যাল একটা কারণে, যেই কারণটা যে কোনো সমস্যায় সমাধান করা যায়, সুতরাং আইনের কোনো যে জটিলতার কথা বলা হলো, এই জটিলতার একটা সমাধান আছে। তো এই সমাধানটা করতে হলে মিনিস্ট্রি অফ লর সঙ্গে এসএসসি যোগাযোগ করবে, সমস্যাটা তুলে ধরবে এবং মিনিস্ট্রি অফ ল এটা পরীক্ষা করে কোথায় কি অ্যামেন্ডমেন্ট দরকার বা সেটা করবে, বা এসএসসিকে অ্যাডভাইস করবে কিভাবে এটা পরিচালনা করতে হবে। কিন্তু এটা না করে যদি আমরা চুপচাপ বসে থাকি এবং নিষ্ক্রিয় রাখি আদালতকে, তাহলে somebody should be accountable for this. আমি একটু জনাব মাসুম আপনার কাছে জানতে চাই, এই যে ট্রাইব্যুনাল ভবনটি এখন
কোনো বিচার কক্ষ না থেকে বরং এখানে ব্যবহৃত আসবাবপত্রের একটি গুদাম ঘরে পরিণত হয়েছে, আমরা যদি এটাকে বলতে পারি। সেক্ষেত্রে অনেক বিনিয়োগকারী কিন্তু জানেন না যে এরকম একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বা এরকম একটা ট্রাইব্যুনাল আছেন। অনেক বিনিয়োগকারীরা বলেছেন তারা জানেন না। এবং এখানে জনাব ফারুক যেটি বললেন যে আইনি জটিলতা রয়েছে, আইনি জটিলতা সমাধান করা দরকার। 12 বছর বসেছিলাম, 12 বছর বসে না থেকে আইনি জটিলতা সমাধান করা দরকার ছিল। আপনার কাছে একটু জানতে চাই যে কেন সমাধান হলো না আইনি জটিলতা, এবং একই সাথে এই আইনি জটিলতা দূর করার জন্য এই মুহূর্তে করণীয়টা কি? আসলে কি ধরেন, আপনি যদি ডেভেলপড ইকোনমিতে দেখবেন যে এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ফাইন্যান্সিয়াল যে লগুলি আছে এগুলি রেগুলার বেসিস প্রতি বছর বা 1-2 বছর পর পরে এটা রিভিউ করে, এবং রিভিউ করার কারণে যেখানে অ্যামেন্ডমেন্ট দরকার সেটা সাথে সাথে করে। এখন এই যখনই তারা 2012-এর এই যে ইনসার্শন, তখনই তো তারা পর মুহূর্তেই তো এটা বুঝতে পারলো, যখন কোর্টে গেল, যে দেখলো যে এটা ম্যাজিস্ট্রেট কোর্টে যায় তাকে কগনাইজেন্স নিবে, তো সাথে সাথেই তো এরপরেই তো তারা নোট দিয়ে মিনিস্ট্রি অফ লয়ের সাথে অ্যামেন্ডমেন্টের জন্য যেই দরকার, যেই কি বলে আপনার ভ্যাটিংটা করা দরকার ছিল, সেটা তো সাথে সাথেই তারা করতে পারতো, ম্যাটার অফ ফিউ মান্থস। কিন্তু সেই জিনিসটা তো আর করা হয়নি। কিন্তু করা না হলো, আপনি কিন্তু দেখবেন কোনো ক্রিমিনাল কেসেস কিন্তু ফাইল হচ্ছে না। আপনি এখন কি করছেন, আপনি যেটা ক্রিমিনাল কেস করার কথা আপনি না করে আপনি দুদকে পাঠিয়ে দিচ্ছেন। আরে দুদক তো ডিফারেন্ট এজেন্সি, দুদকের কাজ তো কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার এখানে যে ধরনের অপরাধ হয়েছে, আপনার অপরাধ তো আপনার আইনে পানিশ করবেন আপনি, আর দুদকের যেটা সেটা তো হলো জেনারেল ল, সকলের জন্য কিন্তু সেই জায়গায় আপনি যদি সব জিনিস দুদকে পাঠিয়ে এখানে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে ট্রাইব্যুনাল গঠন করা হলো কিন্তু এই ধরনের অপরাধগুলো সেখানে না এসে কেন দুদকে পাঠাতে হচ্ছে। আমি এই প্রশ্ন নিয়ে আসবো আমাদের ফারুক ভাইয়ের কাছে, ফারুক আহমেদের কাছে, কিন্তু তার আগে আমি একটি ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পর আমি আবারও ফিরে আসছি। বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। আজ আমরা আলোচনা করছি আইনি জটিলতায় বন্দী বিএসএসসি। এই প্রশ্নটির উত্তর খুঁজতে আমি একটু চলে যাব জনাব ফারুক আপনার কাছে। জরিমানা এবং প্রশাসনিক ব্যবস্থার উপরে কি তাহলে এগোচ্ছে বিএসএসসি, এমনটি কি আমরা বলতে পারি? কারণ হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কিন্তু অনেক মামলা জমা আছে, কিন্তু ট্রাইব্যুনালে কোনো মামলা নেই। এখন কি ভাবছেন আপনারা এই ট্রাইব্যুনাল নিয়ে? আমি যেটা যেটা শুনলাম যে এই কেসগুলো পাঠানো হচ্ছে দুদকে, এটা খুব আশ্চর্য ঘটনা। কারণ দুদক তো বিচার করতে পারবে, দুদক তো ইনকোয়ারি করতে পারবে, এবং সিকিউরিটিজ দেওয়ার উপরে ইনকোয়ারি করার জন্য দুদকের সৃষ্টি হয়নি। পুরো ইনকোয়ারি করার ক্ষমতা বিএসএসসির আছে, এবং ইনকোয়ারি করে যাও যদি তারা মনে করে যে এই কেসগুলো ক্রিমিনাল প্রসিডিংসের জন্য আসার যোগ্য, তাহলে তারা ক্রিমিনাল প্রসিডিংস ড্র করতে পারবে। আর যদি কিছু যদি মনে করে এটা ফাইন্যান্সিয়াল পেনাল্টি করলে এনাফ, সেখানে বিএসএসসি নিজেই এই ফাইন্যান্সিয়াল পেনাল্টি ইম্পোজ করতে এম্পাওয়ার্ড। আবার অনেক অপরাধ আছে যে দুটোর মধ্যে যে কোনো একটা করা যেতে পারে। তো সেক্ষেত্রে এটা সত্য যে অন্যকে কোর্টে গেলে হাজার হাজার কেসের বেড়ে হয়তো এটা হারিয়ে যাবে বা নিষ্পত্তি দেরি হবে, সেই জন্য একটা আদালত গঠন করা হয়েছে। কিন্তু সে আদালত গঠন করার পরে দীর্ঘ 12 বছর ধরে যে এই ধরনের একটা জটিলতার জন্য আদালতে স্থবির হয়ে পড়ে আছে, এবং পাবলিক মানি দিয়ে তৈরি এবং পাবলিক মানি খরচ হচ্ছে এরকম একটা আদালতে দীর্ঘদিন আমরা একটু এর বিকল্পটা শুনে আসবো। জনাব মাসুম, আপনি একটু বলবেন তাহলে এর বিকল্প কি, কিভাবে এই মামলাগুলো নিষ্পত্তি করা সম্ভব? একটু অল্প করে ছোট করে শুনবো আমরা। আপনার স্পেশালি যেটা করতে হবে, আপনাকে যে আইনের যে বাধ্যবাধকতা, আইনটা স্পেশালি স্ট্রেইট ওয়েতে অ্যামেন্ডমেন্ট, যেটা কগনাইজেন্স যদি ম্যাজিস্ট্রেট হয় বা এখানে যেখানে হোক, আপনাকে যেই মামলাগুলি ক্রিমিনাল ইন নেচার, যেগুলি ফ্রড বা যে কোনো ধরনের ক্রিমিনাল ইন নেচার, সেইটা আপনি ক্রিমিনাল প্রসিডিং ড্র করবেন। আর যেটা যে ক্রিমিনাল ইন নেচার না, আপনার সিম্পল ফাইন ইম্পোজিশনের মধ্যে হয়, সেটা দিয়ে আপনি ফাইন ইম্পোজ করবেন। কিন্তু আপনার এখানে আপনার আইনে যে অপরাধটা হয়েছে, সেই অপরাধের জন্য যদি আপনি আরেকজনকে ইনভাইট করে তাকে দিয়ে কাজ করান, সেইটা কিন্তু অনেক দুঃখজনক। তাহলে আপনার অপরাধের পানিশমেন্ট আপনি এখান থেকেই ইনশিওর করবেন, কারণ ইনকোয়ারি সেকশন 21-এ ইনভেস্টিগেশন আপনার পাওয়ার, আপনার রিপোর্টের বেসিসেই
আপনি কোর্টে যে মামলা ফাইল করতে পারতেছেন, এবং আপনার এখানেই পরে কোর্ট এটা ট্রায়াল করে যদি কনভিক্টেড হয় তাহলে কনভিক্টেড। আর দুদকের যে ম্যাটারটা শুধু গভর্নমেন্ট এমপ্লয়িজ যারা, যদি সেখানে করাপশন হয় ওই ধরনের, সেই জন্য গভর্নমেন্ট। কিন্তু আপনি ওয়ান্স দুদককে যদি এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে ইন করান, তাহলে কিন্তু কেউ কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যেটা কমফোর্ট ফিল করবে না, এবং বিজনেসম্যান বা বিজনেস কমিউনিটি এরা কিন্তু আর এই দিকে আসতে চাবে না, কারণ এইটা তো দুদকের এরিয়া না। আপনি দুদককে ইনভাইট করে যদি এখানে নিয়ে আসেন, পুরো ক্রেডিবিলিটিটা আপনি হারাবেন এই ফাইন্যান্সিয়াল সেক্টরে, যেখানে স্পেসিফিক করাপশন হয়েছে, যেটা গভর্নমেন্ট এমপ্লয়িজ ইনভলভ আছে, যেটার সাথে তখন যদি হয় সেটা আপনি দুদকের ইস্যু হতে পারে। জি, জনাব কিন্তু মাসুম, আপনার এখানে তো আর আপনি এটা পারেন না। আমার কাছে ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুম। আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। একই সাথে জনাব ফারুক, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং আগের যে মামলাগুলো ঝুলে রয়েছে সেগুলো অচিরেই নিষ্পত্তি হবে এমনটাও প্রত্যাশা করছি, এবং নতুন মামলাগুলো বা অপরাধী যারা রয়েছে তাদের বিরুদ্ধেও একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।